দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন গবেষণা সংস্থা সিবিডি গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আমরা যাচ্ছি তার কাছে। ডক্টর মোয়াজ্জেম, বিজনেস 24 আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে প্রথমে জানতে চাইব যে গেল 13 বছরের মধ্যে সর্বোচ্চ যে মূল্যস্ফীতি দেখলো জুলাই মাসে, আসলে এত বৃদ্ধির কারণটা কি দেখছেন, কিভাবে দেখছেন আপনি বিষয়টাকে? প্রথমত হলো যে এটা এটা অবশ্যই স্বাভাবিক যে সাম্প্রতিককালে আমাদের এখানে উচ্চ মূল্যস্ফীতির একটা পরিস্থিতি ছিল। বেশ বিগত কাল ধরে আমরা দেখছি। সেটার কারণ হলো রিজার্ভ কমে যাওয়ার কারণে আমাদের ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, তার ফলে আমদানি ব্যয় বৃদ্ধি, আবার অভ্যন্তরীণ পর্যায়ে বিভিন্ন সময় বন্যা হয়েছে এবং সেটার কারণে উৎপাদনে ব্যাহত হয়েছে। সে কারণে খাদ্য পরিস্থিতির ক্ষেত্রে একটা পরিবর্তন এবং সাম্প্রতিককালে যদি জুলাই মাসের কথা বিবেচনা করি, এই সময়কালে সাপ্লাই চেইনগুলো এই ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষাপটে সারা দেশের যে সাপ্লাই চেইনগুলো যে ডিসরাপশন হয়েছিল, সেই ডিসরাপশনের কারণেও কিন্তু বাজারে পণ্য সরবরাহ কমে যাওয়া এবং সেটার কারণেও কিন্তু মূল্য বৃদ্ধি, এগুলো হচ্ছে স্বাভাবিক কারণ। আরেকটি কারণ আমরা এখনো পরিষ্কার জানি না, কিন্তু এটা হওয়ার সুযোগ রয়েছে। সেটা হচ্ছে যে এই নতুন পরিবর্তনের প্রেক্ষাপটে বিবিএস এর কাছ থেকে আমরা কি গুণগত মানসম্পন্ন ডেটা পাচ্ছি কিনা, যেটা আগেও এই অভিযোগটি ছিল যে বাজারে যে ধরনের মূল্যস্ফীতির পরিস্থিতি অবলোকন করা যায় আর যে ডেটাটি আমরা বিবিএস থেকে পাই তার ভিতরে বিস্তর ফারাক। তো সেক্ষেত্রে যে উপাত্তগুলো পাওয়া গেল, সেই উপাত্তগুলো কি প্রেক্ষাপটে তারা উন্মুক্ত করছেন কিনা, স্বাভাবিক যে পরিস্থিতি সেটা বিবেচনায়, সেটিও হয়তো এখানে একটা ভূমিকা রাখতে পারে। তবে এক্ষেত্রে আমরা মনে করি যে হ্যাঁ, যদি এটি স্বাভাবিক সেই প্রক্রিয়ার অংশ হয়, তাহলে এই বিবিএস এর এই তথ্য উপাত্তের গুণগত মান উন্নয়নটা একটা গুরুত্বপূর্ণ দিক এবং কি প্রক্রিয়ায় এগুলো হিসেব করা হয়, সেই হিসেবগুলোও যদি বিবিএস এর ওয়েবসাইটে ডেটাগুলো উন্মুক্ত করা হয়, তাহলে যে কেউ আসলে তারা উপাত্তগুলো বিশ্লেষণ করে দেখতে পারে যে মূল্যস্ফীতির তথ্যগুলো যৌক্তিক কিনা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ডক্টর মোয়াজ্জেম, আপনি আরেকটা বিষয় আপনি যেটা বললেন যে টাকার অবমূল্যায়ন, রিজার্ভ কমে যাওয়া মূল্যস্ফীতির অন্যতম কারণ। গত 2 বছর আমরা দেখছি যে মূল্যস্ফীতি প্রায় 10%-এর আশেপাশেই ছিল এবং আমরা দেখেছি সেটা নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তাহলে উদ্যোগগুলো কাজ করলো না কেন, সেই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, মূল্যস্ফীতির ক্ষেত্রে একটা বড় কারণ থাকে মুদ্রাস্ফীতির কারণ। তো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সরকারের একটা উদ্যোগ ছিল আমদানির ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, যেটা কিনা বেসরকারি খাতের জন্য কার্যকর হলেও সরকারি আমদানি বা সরকারি ব্যয়ের ক্ষেত্রে সেটি একেবারেই কার্যকর হয় নাই। এবং ঋণ কমিয়ে আনার ক্ষেত্রেও যে উদ্যোগগুলো, ঋণ প্রবাহ বা মানি সাপ্লাই কমিয়ে আনার ক্ষেত্রে যে কেন্দ্রীয় ব্যাংকের যে উদ্যোগ, যে রেস্ট্রেইন বা মনিটারি পলিসি, সেটাও খুব বেশি আমরা কাজে হতে দেখিনি। সেই কারণে যেটা দেখা গিয়েছে যে এর কার্যকারিতা বাজারে দেখা যায়নি, সেটি একটি দিক। আর একটি দিক এক্ষেত্রে সেটি হলো যে আমাদের এখানে সাপ্লাই চেনগুলোর ক্ষেত্রে, বিশেষত আমদানি পর্যায়ে যে সাপ্লাই চেনগুলো রয়েছে, সেখানে বড়ভাবে কিছু কিছু গ্রুপ কোম্পানির একটা বড় রকমের প্রভাব রয়েছে, যারা কিনা বাজারের প্রায় বড় অংশ তাদের মাধ্যমে আমদানি হয় এবং তারা পণ্য সরবরাহ এবং বিতরণ নিয়ন্ত্রণ করেন। এই জায়গাগুলোর ক্ষেত্রে কার্যত আসলে কোনো ব্যবস্থাই নেওয়া যাচ্ছে না। এটা আমদানি পর্যায়েও বেশ গুরুত্বপূর্ণ কিছু পণ্যের জন্য, আবার অভ্যন্তরীণ পর্যায়েও সেটা রয়েছে। তো সেটার একটা প্রতিক্রিয়া। এবং এর পাশাপাশি যেটা হয়েছে যে রিজার্ভ কমে যাওয়ার কারণে এতদিন পর্যন্ত আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে প্রতিক্রিয়াটি দেখেছি। এখন কাঁচামালও আমদানি করতে হয় দেশে উৎপাদিত পণ্যের জন্য। সেই কাঁচামালও যেহেতু টাকার বিনিময় হার অবমূল্যায়িত হয়েছে, কাঁচামালেরও মূল্য বৃদ্ধি ঘটছে, যেটা কিনা ডিমের বা অন্যান্য ফসলের ক্ষেত্রে যেটা হচ্ছে। এমনকি আমাদের এখন সারও আমদানি করতে হচ্ছে। এই সব কিছু মিলে আসলে আমার মনে হয় খাদ্য মূল্য পরিস্থিতির ক্ষেত্রে যে এক ধরনের নেতিবাচক পরিস্থিতি অব্যাহত আছে। ডক্টর মোয়াজ্জেম, আমরা আশার কথা হচ্ছে যে উপদেষ্টা কার্যকর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন, আসলে এটা কতটা সম্ভব? দেখুন, কার্যকর পদক্ষেপ যদি উনি নিতে চান, তাহলে আশু পদক্ষেপ দিয়ে এটা সমাধান নেই। এটার জন্য দীর্ঘমেয়াদী পদক্ষেপ দরকার। আমাদের প্রথম যেটা দরকার, মূল্যস্ফীতির ক্ষেত্রে আপনি দেখবেন সামগ্রিকভাবে সব সূচকে এই মাসে বেড়েছে এবং অন্যান্য বছরগুলোতে আমরা খাদ্য মূল্য এবং খাদ্য বহির্ভূত পণ্য মূল্য আমরা দেখতে পাই বৃদ্ধি পায়। এর একটা বড় কারণ হচ্ছে সাপ্লাই চেইন জনিত ত্রুটি। প্রত্যেকটি সাপ্লাই চেইনে কতিপয় বড় বড় আমদানিকারক ব্যবসায়ী, অভ্যন্তরীণ সাপ্লায়ার এটি নিয়ন্ত্রণ করেন। এর ফলে ভোক্তার পর্যায়ে যে মূল্যে এগুলো পৌঁছানো দরকার সেগুলো পৌঁছায় না। সেই কারণে যেটি লাগবে যে সাপ্লাই চেইনগুলো রেগুলারাইজড করা, এগুলোতে যাতে একক কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান হয় সেটি দেখা, প্রত্যেকটি সাপ্লাই চেইনের তথ্য উপাত্ত যাতে ট্রান্সপারেন্ট হয় সেটি দেখা এবং ভোক্তা স্বার্থ দেখার জন্য যে বেসরকারি এবং সরকারি পর্যায়ে
পর্যায়ে সেই কমিটিগুলো বা কার্যক্রমগুলোকেও শক্তিশালী করা, যাতে ভোক্তারাও তাদের গ্রিভান্সগুলো জানাতে পারেন। এই মেকানিজমগুলো দুই সাইডে, এই মেকানিজমগুলোতে আরও বেশি স্বচ্ছতা এবং কার্যকর উদ্যোগ দরকার, যেটি স্বল্প সময়ে সম্ভব না। সুতরাং দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিয়ে 17-18টি পণ্য ধরে, সেবা ধরে যদি আগানো যায়, তাহলে 2 থেকে 5 বছরের ভিতরে বেশ কিছু উপকার পাওয়া যেতে পারে। ডক্টর মোয়াজ্জেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিজনেস 24-এ সময় দেওয়ার জন্য। দর্শক, রেকর্ড মূল্যস্ফীতি নিয়ে কথা বলছিলেন সিবিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। এই মুহূর্তে নিত্যপণ্যের বাজারের খবর জানাতে চাই, সহকর্মী রাকিব আল জাবেদ রয়েছেন রাজধানীর মহাখালী কাঁচা বাজারে, সেখান থেকে আমরা যুক্ত হচ্ছি তার কাছে। রাকিব, কেমন দেখছেন আজকে সকাল থেকে বাজার পরিস্থিতি, সে বিষয়ে জানাবেন। ফারুক, আপনি আসলে একটু আগে যেমনটি বলছেন যে রেকর্ড মূল্যস্ফীতি এবং খাদ্য মূল্যস্ফীতি, সেটার চাপে কিন্তু একেবারে পৃষ্ঠ সাধারণ মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত কিংবা সীমিত আয়ের যে মানুষজন রয়েছেন, তাদের উপরে কিন্তু এটার অভিঘাতটা সবচাইতে বেশি পড়েছে। বেশ কয়েকদিন ধরে কিন্তু বাজারে একটা মিথ্যা, অর্থাৎ দাম কমার একটা কার্ড ঘুরে বেড়াচ্ছে। বলা হচ্ছে যে জিনিসপত্রের দাম কমেছে, কিন্তু বাজারে এসে এই মুহূর্তে মহাখালী কাঁচা বাজারে আমি সেটার কোনো প্রভাব কিন্তু দেখতে পাইনি। অধিকাংশ পণ্যই কিন্তু আগের মতোই দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে পেঁয়াজ, আলু, এই সমস্ত পণ্যগুলো কিন্তু একটু উঠানামা করেছে, হয়তো 5 টাকা কিছু কমেছে, আবার অনেক পণ্যের দাম কিন্তু 10 টাকা 12 টাকা পর্যন্ত কিন্তু বেড়ে গেছে। মূলত এখন মহাখালী কাঁচা বাজারে কিন্তু ক্রেতাদের সমাগম খুব একটা নেই বললেই চলে, জানিয়ে কিন্তু খুচরা বিক্রেতারা খুব একটা দুশ্চিন্তায় রয়েছেন। তারা বলছেন এভাবে যদি চলতে থাকে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের যেই বেচা বিক্রির পরিমাণ, এতে করে তাদের দোকান ভাড়া, স্টাফদের যে বেতন, সেটা দিতে কিন্তু তারা হিমশিম খাবেন। অন্যদিকে আমিষ জাতীয় যে পণ্যগুলো রয়েছে, ডিম, মুরগি, সেগুলোর দামও কিন্তু ঠিক আগের মতো রয়েছে, অর্থাৎ 140 টাকা করে কিন্তু ডজন বিক্রি হচ্ছে ডিমের মুরগির। অন্যদিকে কক মুরগি যেগুলো বা দেশি মুরগি যেগুলো, সেগুলো কিন্তু আগের দামে বিক্রি হচ্ছে। খানিকটা স্বস্তি যদি বলি, তাহলে বলা যায় যে সবজির যে বাজারটি রয়েছে, সেখানে কিন্তু ক্রেতা সাধারণ পাচ্ছেন অনেক সবজির দাম, যেগুলো আসলে একটা সময় 80 টাকা 90 টাকাতে বিক্রি হতো, সেগুলো এখন খানিকটা কমে এসছে, অর্থাৎ 50-60 টাকার মধ্যেও কিছু কিছু সবজি পাওয়া যাচ্ছে, তবে সেটা কিন্তু সব সবজি না। এই অবস্থা যদি সামনের দিনগুলোতে চলতে থাকে, সেক্ষেত্রে কিন্তু মূল্যস্ফীতির চাপ যদি নিয়ন্ত্রণ করা না যায়, অন্তর্বর্তী সরকার যদি সেটা করতে না পারে, তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ যে আরও বাড়বে, সেটা কিন্তু বলা যায়। তবে একটা সুখবর দিতে চাই যে সরবরাহ ব্যবস্থায় যে চাঁদাবাজি, সেটা খানিকটা কমেছে। সেটা যদি আসলে কঠোরভাবে যদি নজরদারি করা হয়, তাহলে বাজারে শৃঙ্খলা ফিরে আসতে বলে এখানকার যে বিক্রয়কারী বা বিক্রেতা রয়েছেন, তারা বলেছেন। সাধারণ মানুষও সেই প্রত্যাশা করছেন। ফারুক, রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানী মহাখালী থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাকিব আল জাবেদ।